ভাবা যায় বেজির মতো একটা ছোট্ট প্রাণী পুরো জাপানকে নাড়িয়ে দিয়েছিল, অসংখ্য মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। অথচ এই বেজির দলকে মানুষের মুক্তির জন্য নিয়ে গিয়েছিল আমাদের দেশ থেকে। কিন্তু ২৫ বছরে এই বেজির দলগুলো জাপানের মানুষের সাথে যা করেছিল তা তারা কখনোই ভুলতেই পারবে না। বেজিগুলো জাপানের মানুষের সাথে যে ভয়ানক কাণ্ড ঘটিয়েছিল সেই ঘটনার বিস্তারিত নিয়ে সাজিয়েছি ইউনিক ইনফো বাংলাদেশের আজকের প্রতিবেদন। তাহলে চলুন জেনে নেওয়া যাক জাপানের সেই ভয়ানক ঘটনা। জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে। এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না, বরং এরা এতটাই ভয়ানক ছিল যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এদের কারণে প্রতিবছর কয়েকশো মানুষের প্রাণনাশ হয়ে যেত। এমনকি এদের ছোবল থেকে গৃহপালিত পশুপাখিও বাদ যেত না। আর তখন সরকারের কাছেও এর কোনো সমাধান ছিল না। হঠাৎ একদিন জাপানের সরকার এমন একটি সিদ্ধান্ত নিল, যা কেবল ওই দ্বীপের বাসিন্দারাই নয় বরং পুরো জাপানের বাসিন্দারাই হতবাক হয়ে যায়। সাপেদের বংশ ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দিয়েছিল। বেজি এমন একটি প্রাণী যারা সাপেদের তাড়া করার জন্য এবং মারার জন্য বিখ্যাত। এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে। জাপানের বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল। কিন্তু তখন কেউই ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের পরিণাম কতটা ভয়ানক হতে পারে। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যে প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে। কিন্তু প্রকৃতির সাথে খেলার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে জাপানিরা তা ২৫ বছর পরে হাড়ে হাড়ে টের পেয়েছে। ১৯৭০ দশকের দিকে জাপানের আমামি ও ওশিমা দ্বীপে বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে, যার নাম ছিল হাবু সাপ। সম্পূর্ণ আমামি ও ওশিমা দ্বীপ জুড়ে এই সাপ ছোবলের তাণ্ডব ছড়িয়ে বেড়াতে শুরু করে, কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছিল। প্রতি মাসে প্রায় ১০০ জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো। হাবু সাপ অন্যান্য বিষধর সাপেদের চেয়ে অনেক বেশি বিষাক্ত ছিল। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে, আর সঠিক সময়ে চিকিৎসা না করালে ব্যক্তির মৃত্যু নিশ্চিত। এই সাপগুলো বেশিরভাগ চাষযোগ্য জমি আর পশুপালন এরিয়াতে বাস করত, আর এই কারণে মাঝে মধ্যেই চাষিদের পা এই সাপের গায়ে ভুলক্রমে পড়ে যেত। সমস্যা হল সেই সময়ে এই সাপের বিষের জন্য কোনো অ্যান্টিভেনাম ছিল না। যদিও জাপানের বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিড বানানোর অনেক প্রচেষ্টা চালায়, ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কার করতে সক্ষম হয়। কিন্তু তারপরও একটি বড় সমস্যা ছিল। এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার, যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে। কিন্তু সাল ১৯৮০-র দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলোতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না। সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বে রাস্তাতেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, আর ধীরে ধীরে এই দ্বীপটি জনশূন্য হতে শুরু করে। জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায়। তারা একটি জরুরি মিটিং করে। এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করার জন্য কিছু একটা করতে হবে। ওই সময় জাপানের একজন বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে। তিনি বলেন, এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছেড়ে দেওয়া হোক যারা সাপেদের খেয়ে শেষ করে ফেলবে, কিন্তু সাপের বিষে তারা ক্ষতিগ্রস্ত হবে না। জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচার কন্ট্রোল করার বেজি আইডিয়াটি খুবই পছন্দ হয়। আর জাপানের বিজ্ঞানীরা অনেকগুলো প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট সিলেক্ট ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে। সাপ আর নেউন একে অপরের চিরশত্রু। এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে। আর এই লড়াইয়ে সবসময় জয়ী প্রাণীটি হল বেজি। তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের শিকারের জন্য সুপরিচিত। আর এই হাবু সাপেরা কোবরাদেরই একটি প্রজাতি। তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে, যা সাপেদের বিষ থেকে প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ হাবু সাপ যদি বেজিদের কামড়ায়ও দেয় তারপরও তাদের কোনো ক্ষতি হবে না।
উল্টো হাবু সাপটিকে কেটে ছিন্নভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না। তাছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হল, এরা সাপকে কেবল তাদের নিজেদের পেট ভরানোর জন্য শিকার করে না, বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায়। মানে এদের পেটে খিদে না থাকলেও যদি তারা কোনো সাপকে দেখতে পায়, তাহলে সেই বেজি ওই সাপকে জীবিত ছাড়ে না। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। বেজিরা জাপানের স্থানীয় নয়, এদেরকে মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটানের মতো দেশে দেখা যায়, যা ওয়াইল্ডলাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে 30টি বেজি নিয়ে এসে ওশিমা ও আমামিউ দ্বীপে ছেড়ে দেয়। আর তারা নিশ্চিত হয় এবারই তাদের সমস্যার সমাধান হবেই। তারা এক ঢিলে দুটি পাখি মারতে চেয়েছিল। এই বেজিগুলো সাপ আর ইঁদুর এর অত্যাচার থেকে দ্বীপটিকে বাঁচাবে। কিন্তু কয়েক বছর পর তাদের সংখ্যা যখন 30 থেকে 30,000-এ পৌঁছে যায়, তখন এদের ব্যবহার দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায়। তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনো রকমের আগ্রহ দেখায়নি। উল্টো সাপের সাথে সাথে তাদের সংখ্যাও বেড়েই চলেছে। আসলে হাবুসাপ একটি নিশাচর প্রাণী। এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয়। অপরদিকে বেজিরা রাত হয়ে গেলে শিকার করে না। আর যদি দিনের বেলায় এরা মুখোমুখি হয়েও যায়, তারপরও বেজিরা এদের হত্যা করতে কোনো রকম আগ্রহ দেখাত না। উপরন্তু প্রতিটা ওষুধের যেমন সাইড ইফেক্ট থাকে, ঠিক তেমনি এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয়। দিনে সাপ না পাওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারের দুর্লভ খরগোশগুলোকে ধরে ধরে খাওয়া শুরু করে। শুধু তাই নয়, এখানে স্থানীয় পাখিদের সংখ্যাও বিলুপ্তির পথে নিয়ে যায়। এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত। সেই সাথে এরা চাষিদের ফসলও নষ্ট করা শুরু করে। মোট কথা, জাপানি বিজ্ঞানীরা যেই পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল, তারা সেই মিশনে সফল হয়নি। উল্টো সাপের অত্যাচারের সাথে আরও এক নতুন সমস্যায় জড়িয়ে পড়ে। 1980-র দশকের দিকে যেখানে জাপানে 30টি বেজি ছাড়া হয়েছিল, সেখানে 25 বছরে তাদের সংখ্যা হয়ে যায় প্রায় 50,000। আর এরা তাদের শত্রু ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীকেই ধ্বংস করতে শুরু করে। স্থানীয় অধিবাসীরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে। যেসব প্রাণীদের তারা দেখতে দেখতে তাদের অনেক প্রাণী অদৃশ্য হয়ে যেতে শুরু করেছিল। হঠাৎ এমন চিন্তা থেকে তারা সহজেই বুঝে যায় যে বেজিরা সাপ মারছে না, বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে। জাপানি বিজ্ঞানীদের আর বুঝতে বাকি থাকল না। এভাবে চলতে থাকলে একটা সময় জাপানের মূল জীববৈচিত্র্যকে এরা ধ্বংস করে ফেলবে। এরপর শুরু হয় আরও এক নতুন যুদ্ধ, আর এবারের যুদ্ধ ছিল মানুষ ও বেজির মধ্যে। 2000 সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয়। মানুষ বেজি ধরার জন্য ফাঁদ বসালো আর কুকুরের সাহায্য নিল। স্থানীয় লোকজনের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বেজির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আর মানুষ বুঝতে পারল তাদের নতুন শত্রুর মোকাবেলা করা এখন প্রতিনিয়ত কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারল। আর তাই তো তারা 2000 সালের শুরুর দিকে বেজিমুক্ত অপারেশন ঘোষণা করে। এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয়। সরকার বেজি ধরার জন্য একটি বিশেষ দলও গঠন করে। সমগ্র আমামিউ ওশিমা দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয়। কিন্তু বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে বন্দী করা এতটা সহজ কাজ ছিল না। এই কারণে জাপানের সরকার সেই এলাকাগুলোতে ক্যামেরা সেট করে রেখেছিল, যেখানে সবচেয়ে বেশি বেজির বসবাস ছিল। এই ক্যামেরার সাহায্যে বেজিদের যাতায়াতের প্যাটার্ন রেকর্ড করে রাখা হতো। আর ওই রাস্তাগুলোতে বেজিদের বন্দী করার জন্য এক ধরনের বিশেষ ফাঁদ সেট করে রাখত। যেখানে এদের সংখ্যা বেশি, সেখানে এদের পছন্দের খাবারে বিষ মাখিয়ে রেখে দেয়া হতো, যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায়। এর পাশাপাশি বেজি ধরার জন্য কুকুরদের ট্রেনিংও দেওয়া হয়। আর এই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের বাসা খুঁজে বের করে ফেলত। প্রতি রাতে এই দলটা ওই দ্বীপে অভিযান চালাতে থাকে। আর এই অভিযান চলতে থাকে বছরের পর বছর। অবশেষে 2018 সালে জাপানের সরকার ঘোষণা করে আমামিউ
অসীমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত। এই মিশনে প্রায় 40,000 বেজি বন্দী করা হয়েছিল, আর বাকিদের বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল। শুনতে বেদনাদায়ক মনে হলেও তাদের কাছে আর কোনো বিকল্প উপায় ছিল না। এই বেজির দল প্রায় 15টি প্রজাতির প্রাণীকে ধ্বংস করে দিয়েছিল। ইতিমধ্যে হাবু সাপের কামড়ের সংখ্যা ক্রমেই কমে আসে। তবে এর কারণ বেজিরা নয়, বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টাই। হাবু সাপের জন্য এখানে জনগণ বিভিন্ন ধরনের ট্রাপ সেট করা শুরু করে। 2005 সালের পর থেকে এখানে অ্যান্টিভেনাম অ্যাভেলেবল হয়ে যায়। বর্তমানে আমামিউ অসীমা দ্বীপে আর বেজিদের দেখা যায় না, কিন্তু এখনও এই দ্বীপে হাবুসাপ আর ইঁদুর কমন প্রাণী। কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ? দুঃখের সাথে বলতে হয়, বেজিদের সাথে কয়েক দশক লড়াই করার পর মানুষের জয় হয়েছিল ঠিকই, কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটায় যে ক্ষতি করেছে তা এখনও অপূরণীয়। কারণ এখনও এই দ্বীপ জীববৈচিত্র্যকে পুরোপুরিভাবে পুনরুদ্ধার করতে পারেনি। আর এই ঘটনা থেকে একটি শিক্ষাই পাওয়া যায়, মানুষ যত বড়ই বুদ্ধিমান প্রাণী হোক না কেন, নেচারের বিরুদ্ধে গিয়ে কখনোই তারা নিজেদের স্বার্থকে পূরণ করতে পারে না। প্রকৃতিকে তার নিজের মতোই চলতে দিতে হয়। আমাদের চারপাশে যা কিছু আছে সবই আমাদের প্রয়োজনে কাজে লাগে। একটি পিপিলিকা থেকে শুরু করে সাপ এবং ব্যাঙ কোনো কিছুই ফেলনা নয়। তাই অযথা কোনো প্রাণী নিধনে আমাদের মেতে ওঠা ঠিক নয়। তাদেরকে তাদের মতো করেই চলতে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, পরিবেশের কোনো অবলা জীব এমনি এমনি সৃষ্টি হয়নি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।